আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি তোমরা সকালেই সুস্থ আছো। তোমাদের সাথে বরাবর নেই আবার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেসিক স্ট্রং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেটা হচ্ছে কি একেবারে মানে তোমার হচ্ছে আমরা যে তোমার বেসিক থেকে পড়া আছে অর্থাৎ আমাদের আগের মানে সেকেন্ড টাইম গোল্ডেন যে বেসটা আছে এই বেচের মধ্যে আমরা যে একেবারে রুট থেকে পড়াচ্ছি তার একটা প্রমাণ হচ্ছে এটা দেখলে তুমি বুঝতে পারবা যে একেবারে আমরা কত রুট থেকে একেবারে শুরু করেছি। আমরা একবারে ধরে ধরে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জিনিস একেবারে ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়গুলো প্রত্যেকটা মানে আজকে যেই ক্লাসটা করাবো আমরা এই ক্লাসটা ইতিমধ্যে আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে জাস্ট একটু অনুশীলন করার জন্য, একটু দেখানোর জন্য যে তোমরা আসলে কতটুকু পারো বা তোমাকে পড়ানোর পরে তুমি কতটুকু বুঝতে পেরেছো এতটুকু যাচাই বাছাই করার জন্য আমরা আরও একটা সুন্দর জাস্ট একটা প্র্যাকটিস সেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। ওকে, সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, আমি আমার তাহলে ক্লাসে ফিরছি। তো ক্লাসে আমার মূল প্রতিপাদ্য যে বিষয়গুলো খেয়াল করো, এখানে আমার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আজকে বেসিক ক্লাস নাম্বার 5। এর আগে আমরা 4টা তাহলে করানো হয়েছে, 4টা আমাদের করানো হয়েছে। আজকে আমরা বেসিক নাম্বার 5-এ চলে আসছি। তোমরা একটু জাস্ট আমাদের ক্লাসে একটু শেয়ার করে দিবা, বাস একটা রিয়েক্ট করে দিবা। হ্যাঁ, জাস্ট একটা কি করে দিবা, একটা রিয়েক্ট লাইক দিয়ে দিবা, অথবা আমাদের ক্লাসে শেয়ার করে দিবা, জাস্ট একটু বন্ধুকে একটু মেনশন করে দিবা। ওকে, তাহলে আমরা জিকের 5 নাম্বার ক্লাসে চলে আসছি, একেবারে বেসিক টু বেসিক। প্রত্যেকটা জিনিস আমি আবার ক্লাসের শুরুতে বলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস তোমার কাছে মনে হবে তুমি পারো, তোমার কাছে যেটা মনে হবে তুমি সেটা উত্তর অ্যান্সার করার চেষ্টা করবা। ইতিমধ্যে তুমি হয়তো পড়ে ফেলেছো, তুমি হয়তো ক্লাসটা করছো, ক্লাসটা করার পরে তোমার কাছে যেটা উত্তর মনে হবে সেটা বলবা। ভাই এখানে তোমাকে বললে তোমার মার্ক কাটা যাবে না, তুমি বলো, সমস্যা নেই, তুমি বলবা। ঠিক আছে, সবাই একটু অ্যাক্টিভ থাকবা এবং সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, শেয়ার দিয়ে যাকে শেয়ার দিয়েছো, জান্নাত দেখতে পাবো, জান্নাত সৃষ্টি শেয়ার দিয়েছো, ধন্যবাদ তোমাকে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম একের বেসিক কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। প্রত্যেকটা জিনিস আমি তোমার সাথে ভেঙে 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 দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, এখন আসি আমার প্রথম কোশ্চেনের মধ্যে। কি বলা হয়েছে আমার 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমার এটা, সৌরজগতের মূল কেন্দ্র কোনটা? অর্থাৎ আমরা সৌরজগৎ পড়ছিলাম না, আমরা হয়তো মানচিত্রের মধ্যে দেখিয়েছিলাম, আমরা তোমাকে একেবারে একটা মানে অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছিলাম যে আসলে আমরা পৃথিবীটা মহাবিশ্বর আসলে কত বড়, আসলে সূর্যটা কত ছোট, পৃথিবী কত ছোট, তার মধ্যে বাংলাদেশ কত ছোট। জাস্ট তোমাকে যখন আমি যে অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছিলাম না ভাইয়া, হ্যাঁ আমি যে অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে দেখাইছিলাম, যে অ্যানিমেশনটা দেখলে হয়তো তুমি আরো ভালো মতো একটু কাজ করতে পারবা। হ্যাঁ, আমার অ্যানিমেশনটা কি ভাই, আমার অ্যানিমেশনটা করে আমি তোমাকে দেখাই। দেখো আমার অ্যানিমেশনটা আমি তোমাকে দেখাবো, একটু না দেখালে হয়তো হয় না, আমি তোমাকে একটু অ্যানিমেশনটা দেখাই ভাইয়া। হ্যাঁ, ওকে, একটু অ্যানিমেশনটা দেখাই। এইখানে আমি অ্যানিমেশন দেখছিলাম পৃথিবী, এই যে আমি এইখানে দেখাইছিলাম তোমাকে পৃথিবী যে অ্যানিমেশনটা আছে, একেবারে সব দেখাইছিলাম না, জাস্ট আবার একটু তোমাকে দেখানোর জন্য বলতেছি পৃথিবী আসলে কিভাবে ঘোরে। হ্যাঁ, পৃথিবী আসলে কিভাবে সৃষ্টি হয়, পৃথিবীতে ঘোরে, তোমাকে আমি একটু দেখাই। সূর্যের, এটা তো সূর্যের একটা অংশ, সূর্যের যে ভাগ এটা সূর্যের একটা অংশ। প্রত্যেকটা জিনিস তোমাকে আমি ভেঙে ভেঙে দেখাবো যাতে তোমার সুবিধা হয়। ঠিক আছে ভাই? এই যে দেখো, জাস্ট তোমাকে একটু অনুমান করার জন্য বলতেছি যে আসলে আমরা কত ছোট, আমরা যে কত ছোট এটা বোঝানোর জন্য জাস্ট তোমাকে একটু দেখাবো। এইটা হচ্ছে সূর্য, দেখতো আঁকতেছে, তুমি হয়তো দেখতেছো এখানে একটা সূর্য একটা আছে, এই দেখতে পাচ্ছ এখানে জাস্ট টং টং করতেছে বা আলো ঝলে নিবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমাদের সবচেয়ে যে জিনিসটা আমাদের দরকার, দেখো খেয়াল করো, এখানে আমি যে জুম করি, হ্যাঁ আমি যে জুম করি, তাহলে জুম করলে এটা মানে ছায়াপথ, বুঝতে পারছো? ছায়াপথ, এই ছায়াপথের মধ্যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সূর্য না, এটা সৌরজগৎ, বুঝছো? এখানে ধরে ঢুকি আমি, এই ঢুকলে হয়তো আরো স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো জাস্ট দেখছো কত বড় মহাবিশ্বের মধ্যে আমরা যেখানে আছি তার মানে আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড় যে জিনিসটা, সেটা দেখা যাচ্ছে কত ছোট। জাস্ট একটু ইমাজিন করা, চিন্তা করার জন্য জাস্ট এটা দেখাইলাম আর কি। ঠিক আছে, জাস্ট আমি এটা দেখাইলাম আর কি। হ্যাঁ, ওকে ওকে, খেয়াল করো। তাহলে আমার প্রথম উত্তরটা হচ্ছে কি, প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে আমার সূর্য। তুমি জানো পৃথিবীর সৌরজগৎ, এটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগতের মধ্যে কি কি আছে ভাইয়া? সৌরজগতের মধ্যে আমার যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সৌরজগৎ মানে জগৎ মানে কি, এই জগতের মধ্যে অনেক কিছু থাকবে। খেয়াল করো, সূর্যকে কেন্দ্র করে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎ গড়ে উঠেছে সেটাকে আমরা বলি সৌরজগৎ। এই জগতের মধ্যে পৃথিবী আছে, এখানে মঙ্গল আছে, পর হচ্ছে কি বুধ আছে, হ্যাঁ পর শুক্র গ্রহ আছে, ধূমকেতু আছে, নক্ষত্র আছে, ছায়াপথ আছে, অনেক কিছু আছে। এই পুরো জিনিসগুলো নিয়ে আমার কি সৌরজগৎ। এই সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে আমার কি সূর্য, মূল কেন্দ্র হচ্ছে আমার
সূর্য। ওকে, এটা ডান হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই, এটা আমার ক্লিয়ার। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা কি ভাই? পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার এটা, পৃথিবী থেকে সূর্য কত কত গুণ বড় বলা হয়েছে। মানে কত গুণ বড়, মানে বড় তো ঠিক আছে, কত গুণ বড়। যেই সূর্য কি আমরা জাস্ট ওই জায়গাটার মধ্যে জাস্ট ছোট্ট একটা অংশ হিসেবে দেখছি, ছোট্ট একটা অংশ হিসেবে দেখছি আমরা জাস্ট। হ্যাঁ, একটু চিন্তা করলে বুঝতে পারবা যে পৃথিবীটা আসলে কত ছোট, সূর্যের তুলনায় পৃথিবীটা কত ছোট। এটা কত গুণ বড় ভাইয়া? 1 লক্ষ গুণ, 15 লক্ষ গুণ, 20 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অবশ্যই 13 লক্ষ গুণ। তাহলে এই যে পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়, অর্থাৎ পৃথিবী মানে কোনটা, যেখানে আমরা বসবাস করি। এই যে পৃথিবী, এই যে পৃথিবী এখানে মনে করো, পৃথিবীটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে আমার সূর্য। এটা কি ভাই? সূর্য। এই পৃথিবী যত দূরত্ব, বা পৃথিবী যদি 1 হয় তাহলে এটা হবে 13, এটা কত হবে? 13 লক্ষ গুণ বড় হবে। পৃথিবী যদি 2 হয় তাহলে এটা হবে 26 লক্ষ গুণ বড়, কারণ পৃথিবী 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি? সূর্য। তাহলে চিন্তা করো, যে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকেই আমরা জাস্ট ছোট্ট একটা বিন্দুর মতো দেখি, তাহলে মহাবিশ্ব কত বড়। আল্লাহ তাআলা যে বলছেন যে পৃথিবীর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিগুণ, তারপর তৃতীয় আসমান তার চেয়ে দ্বিগুণ, আসলে সত্য। দেখছো, চেষ্টা একটু কল্পনা করো যে আল্লাহ তাআলা যা বলছেন, জাস্ট একটু চিন্তা করো যে আসলে কত বড়। আমরা যা দেখতেছি এগুলো তো কিছুই না, এগুলো কিছুই না, এগুলো বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এটা তোমাকে একটু জাস্ট এক্সাম্পল দিলাম, সূর্যটা কত ছোট, কত ছোট। ওকে, দেখো তাহলে আমার উত্তর হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এরপর আসি ভাই, দেখো এরপরে কি বলছে, সূর্য প্রধানত কোন গ্যাস বিদ্যমান, সূর্যের মধ্যে প্রধানত কোন গ্যাস থাকে। আমরা একেবারে সুন্দর মতো সেকেন্ডটা গোল্ডেন বেচে যে এই বেসটার মধ্যে সুন্দর মতো দেখাইছি কোন গ্যাসটা বিদ্যমান। হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড, কোনটা বেশি, সবচেয়ে বেশি? হ্যাঁ, একটু বলো ভাইয়া, এটা আমাকে বলো, সূর্যের মধ্যে প্রধানত কোন গ্যাসটি বিদ্যমান, কোন গ্যাসটা থাকে বেশি? ফারজানা বলছে, চৈতি দাস বলতেছ। হ্যাঁ, এইখানে উত্তরটা কোনটা হবে? এখানে বলতে সবাই বলতে হাইড্রোজেন, এখানে উত্তর কি? হাইড্রোজেন। হ্যাঁ, দূরত্ব বেশি হলে অবশ্যই ছোট দেখা হবে ভাইয়া। তাহলে আমার সঠিক উত্তর কি? হাইড্রোজেন। অনেকে বলছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে সূর্যের মধ্যে প্রধানত কোন গ্যাস বেশি থাকে বা বিদ্যমান, সেটা হচ্ছে হাইড্রোজেন। সেটা কি ভাইয়া? হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, 3-এর এ পাইলাম। এটা আমার 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা। নক্ষত্র জিনিসটা কি বলছিলাম ভাইয়া? নক্ষত্র হচ্ছে এমন জিনিস যেটার, নক্ষত্র হচ্ছে এমন জিনিস যেটার কি আছে? নিজস্ব, খেয়াল করো, নিজস্ব আমার হচ্ছে, সরি, এটা হচ্ছে পৃথিবীর কি নক্ষত্র আমার কি আছে? নিজস্ব আলো আছে। কি আছে ভাইয়া? আলো আছে, নিজস্ব আলো আছে। এবং কি আছে? এটা আলো আছে। নক্ষত্র এমন একটা জিনিস যার নিজস্ব আলো আছে। জাস্ট নক্ষত্র এমন একটা জিনিস যেটা নিজস্ব আলো আছে। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা? পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটা? অবশ্যই সেটা হচ্ছে কি? সূর্য হবে। অবশ্যই এটা কি হবে? সূর্য হবে। কারণ কি? সূর্য এমন একটা জিনিস যার নিজস্ব কি আছে? আলো আছে, যার শক্তির মাধ্যমে পৃথিবী বলো, মঙ্গল বলো, শুক্র বলো, বুধ বলো, বৃহস্পতি বলো, সবাই কি পায়? শক্তি পায় বা আলো পায়। তাহলে সূর্য হচ্ছে মানে এমন একটা জিনিস যার নিজস্ব আলো আছে, সেজন্য সূর্য একটা নক্ষত্র। সূর্য একটা কি? সূর্য একটা নক্ষত্র, মনে রাখবা, সূর্য একটা নক্ষত্র। ওকে, ওইটা হয়ে গেছে, খালি জাস্ট একটু প্র্যাকটিস করবা, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরে কি? এরপর 5 নম্বর কোশ্চেন আমার, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? অর্থাৎ এত দূরত্ব, যে পৃথিবী মনে করে এখানে, পৃথিবীর গড় দূরত্ব কত, আর সূর্য হচ্ছে এখানে, এই যে মাঝখানে দূরত্বটা কত? মাঝখানের দূরত্বটা কত? পাশাপাশি আবার এখানে যখন আসে ক্লিয়ার কাছাকাছি হয়ে যায়, আবার এখানে যখন দূরে চলে যায়, আবার এখানে যখন আসে কাছাকাছি চলে যায়, মানে সব চারদিকটা দিক বিবেচনা করে গড় দূরত্ব কত। এখানে কোনো বলা হয় নাই যে এখানে কিন্তু বলছে দূরত্ব কত বলা নাই, বলছে গড় দূরত্ব কত। তার মানে গড় দূরত্ব মানে অনেক এই 4টা দিক মিলিয়ে, 1, 2, 3, 4টা দিক মিলে আর কি। হ্যাঁ, গড় দূরত্ব কত। এখন একটু জাস্ট ওই মানচিত্রটা আসে, তাহলে আর একটু সুবিধা হয় আমার। হ্যাঁ, আর একটু সুবিধা হবে। পৃথিবীর যে গড় দূরত্ব কত এটা দেখায় ভাই তোমাকে, সোলার পয়েন্ট দেখাই তোমাকে, একটু খেয়াল করো। হ্যাঁ, সোলার সিস্টেম, ওরে বাপরে বাপ, পৃথিবীতে কত দূরত্ব থাকে জাস্ট একটু তোমাকে দেখানোর জন্য দেখাচ্ছে আর কি। পৃথিবীর আসলে কিরকম তোমাকে একটু দেখানোর জন্য বলতেছি আমি। হ্যাঁ, পৃথিবীটা যাবো এখন, আমি পৃথিবীতে চলে আসছি ভাইয়া। এই দেখো আমি আসি, দেখো খেয়াল করো, আমি পৃথিবীতে আসি। পৃথিবী কোথায়? আর্থ। এই যে আমার আর্থ হচ্ছে এখানে, আর্থ। দেখো আমি যাচ্ছি, এই যে পৃথিবী, এই যে সূর্য, এই যে গড় দূরত্ব, এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্ব কম, আবার এই দিকটা দূরত্ব বেশি, এই দিকটা দূরত্ব কম। হ্যাঁ, এই যে দূরত্বটা ভাইয়া, হ্যাঁ এই যে দূরত্বটা তোমার হচ্ছে, আজকে সব এই অ্যান্সার হচ্ছে, এই যে দূরত্বটা দেখছো, পৃথিবী কত দূরত্বে, সূর্য পৃথিবীর
13 লক্ষ গুণ বড়, ঠিক আছে মানলাম। সূর্য পৃথিবী ঘুরতেছে, এই যে দূরত্বটা যত দূরত্বের মধ্যে আছে, এখানে বাড়ে বা এখানে আসলে দূরত্ব কমে, এখানে গেলে দূরত্ব বাড়ে, এই যে এই জিনিসটা এই হিসাবে গড় হিসাব করে দেখা গেছে তোমার হচ্ছে 15 কোটি কিলোমিটার। 15, হ্যাঁ দেখো খেয়াল করো, এখানে দেখা আছে সুন্দর মতো, এখানে চাই, এখানে কি বলছি, এখানে বলছি 15 কোটি কিলোমিটার দূরত্বে তোমার হচ্ছে সূর্য অবস্থান বা পৃথিবী অবস্থান করতেছে, 15 কোটি কিলোমিটার। গুড, তাহলে বুঝছো? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এই নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, সবগুলো উত্তর এ হচ্ছে না, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়াই আছে। সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে সময় লাগে কত মিনিট? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট? এই তো অনেকে তানজিলা সরোয়ার বলতেছ, হ্যাঁ ইলহাম কাদের চৌধুরী বলছো, তোমার আবির বলছো, রিদিতা চৌধুরী, হ্যাঁ প্রমি, বৃষ্টিশীল, হ্যাঁ ফিবাতা বাসন, সবাই বলতেছো তোমার হচ্ছে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত মিনিট? হ্যাঁ এটা হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড, 9 মিনিট 30 সেকেন্ড। কোনটা সঠিক উত্তর হবে? দেখছো কত দূরত্ব, এত দূরত্ব থেকে সূর্য থেকে আলো আসতে সময় লাগে কত মিনিট সময় লাগে? কত মিনিট সময় লাগে ভাইয়া? হ্যাঁ 15 কোটি কিলোমিটার, ঠিক আছে, বাট সময় লাগে কত মিনিট? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট? হ্যাঁ অনেক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে কি 8 মিনিট তোমার হচ্ছে 19 সেকেন্ড, 8 মিনিট 19 সেকেন্ড তোমার হচ্ছে কি লাগে সময় লাগে। তো সঠিক উত্তর হচ্ছে আমার এটা, ঠিক আছে ভাইরা? ওকে, সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। এরপরে আমি পরবর্তী প্রশ্নে আসবো। ওকে, অনেক উত্তর দিয়ে দিস অলরেডি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসি, দেখো ভাইয়া সূর্যের নিকটতম গ্রহ কোনটা? এখন হচ্ছে গ্রহ চলে আসছে। এখন এটা হচ্ছে আমার সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ ঘুরে, হ্যাঁ অনেকগুলো গ্রহ ঘুরে। এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এই যে এখানে যে গ্রহটা আছে, এই গ্রহটার নাম কি বলা হয়েছে এখানে? ঠিক আছে 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে। এই গ্রহটার নাম কি? সূর্যের নিকটতম গ্রহ কোনটা? সবাই একাধারে এ দিচ্ছে, হ্যাঁ 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কি গ্রহ? বা এটা হচ্ছে আমার বুধ গ্রহ, যার সুবিধার জন্য প্র্যাকটিস করার জন্য বলতেছে, এটা কি আমার বুধ গ্রহ, এটা আমার বুধ গ্রহ, ঠিক আছে। এটা হচ্ছে আমার বুধ গ্রহ, মনে রাখবে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বুধ গ্রহ। ওকে, বুধ গ্রহ। তাহলে দেখো খেয়াল করো, সূর্য নিকটতম গ্রহ কোনটা? বুধ। বুধের পরে কি আছে? শুক্র গ্রহ আছে, শুক্র। পরে কি আছে? পৃথিবী। পরে হচ্ছে কি পৃথিবী। এখন যদি পরীক্ষা প্রশ্ন বলা হয় পৃথিবী নিকটতম গ্রহ কোনটা? হ্যাঁ শুক্র গ্রহ। আর যদি বলা হয় পৃথিবীর সূর্য নিকটতম গ্রহ কোনটা? তাহলে বুধ। পৃথিবী নিকটতম গ্রহ কোনটা? শুক্র। পেস লাগাবে না কিন্তু, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী পেস লাগায়, এবার লাগিয়ে ফেলে, ভুল করে ফেলে। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, আর সূর্য নিকটতম গ্রহ হচ্ছে বুধ। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হচ্ছে এই হিসাবে আমার এখানে বুধ, এর উত্তর হবে আমার বুধ, ঠিক আছে ভাইরা? ওকে, এরপর আসে সৌরজগতের আবিষ্কার করেন কে? সৌরজগৎ আবিষ্কার করেন কে? ওকে, হ্যাঁ বুধ, ঠিক আছে ভাই, বুঝছে সৌরজগতে আবিষ্কার। সৌরজগৎ আমরা বলি, সৌরজগৎ আবিষ্কার আর উদ্ভাবন কিন্তু আলাদা জিনিস। আবিষ্কার মানে হচ্ছে প্রকৃতিতে আগেই ছিল, যা উনি খুঁজে পাইছে, ঠিক একইভাবে সূর্য তো উনি সৃষ্টি করতে পারে নাই। আবিষ্কার বলতে আমরা সৃষ্টি বুঝি না, আমি আবার বলতেছি, আবিষ্কার এমন একটা শব্দ, এমন একটা পরিভাষা যেটা দ্বারা বোঝায় মানে প্রকৃতিতে আগে বিদ্যমান ছিল কোনো এক ব্যক্তি বা কোনো এক লোক খুঁজে পাইছে, ওটাকে বলা আবিষ্কার। মনে করো আমি পৃথিবীতে একটা সাপ আছে, মনে করো যে সাপটার নাম এখন কেউ দেখে না, কেউ শোনে নাই। আজকে আমি দেখলাম আমার পাশের সামনে একটা সাপ আছে, যে সাপটা পৃথিবীতে এখন খুঁজে পাও নাই কেউ, আমি পাইছি, তার মানে কি সাপটা আমি খুঁজে পাইছি, তার মানে এটা আবিষ্কারক হচ্ছে আমি শুভ, আমি নিজে তোমার হচ্ছে কি এই সাপের আবিষ্কারক, এরকম। তো আবিষ্কারক আর উদ্ভাবন জিনিসটা হচ্ছে আলাদা। উদ্ভাবন হচ্ছে নিজে সৃষ্টি করা, আর আবিষ্কার হচ্ছে কি করা, মানে খুঁজে পাওয়া। জাস্ট মনে রাখবা। হ্যাঁ নিকোলাস কোপারনিকাস, তাহলে সঠিক উত্তর হচ্ছে নিকোলাস কোপারনিকাস, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা মনে রাখবা, জাস্ট প্র্যাকটিস করার জন্য বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে সৌরজগতের আবিষ্কার করেন কে? সে হচ্ছে নিকোলাস কোপারনিকাস। এরপর কি বলছে? সবচেয়ে বড় নক্ষত্র কোনটা? এটা হচ্ছে বেটেলগাম, লুকবক, পড়েছে সিরিয়াস, নাকি হচ্ছে প্রক্সিমা সেন্টারি, কোনটা? হ্যাঁ, জাস্ট তোমার প্র্যাকটিস করার জন্য বলবা। সবচেয়ে বড়, এখানে সব এ দিতেছো না, দেখবা মাঝখানে পেঁচটা লাগাবার পরে গিয়া
সব উত্তর এ না, সব কিন্তু উত্তর এ না, যখন দিবা তখন পেজটা লাগবে। হ্যাঁ, সব উত্তর কিন্তু এ না। এই যে এখানে ভুলটা করবা, তোমাকে লোভ দেখাচ্ছে, বুঝছো? বিশ্ববিদ্যালয়ে তোমাকে এরকম দেখাবে। একবার তোমার আছে আমরা পরীক্ষা দিয়েছিলাম, মানে সবগুলো বি হচ্ছে, উত্তর কি হচ্ছে? বি হচ্ছে। দিদি 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 দেখলাম 10টা উত্তর বি, সবগুলো বি হচ্ছে, মানে 10টা আমি পারি, ওইগুলো আমি পারতেছি না। পরবর্তী দেখলাম সবগুলো সি উত্তর, সি এ, মানে হজবরল অবস্থা হয়ে গেছে। তখন সব শেষ। যে দিদি মন ভাবে না সবগুলো বি উত্তর দেখায় দেয়, তাহলে কিন্তু সর্বনাশ। এইটা উত্তর কি? এইটার উত্তর সবাই বলতেছে ডি নাম্বারটা। হ্যাঁ, এটা উত্তর কেন নিয়ে বলতেছে ভাইয়া? এটা উত্তর হচ্ছে এই নাম্বারটা। এটাও কি? এটা হচ্ছে আমার বেটেল গাম। সবচেয়ে বড় নক্ষত্র কোনটা? সেটা হচ্ছে আমার বেটেল গাম, মনে রাখবা। সবচেয়ে বড় নক্ষত্রের নাম হচ্ছে কি? বেটেল গাম, মনে রাখবা। এটা কি? এটা হচ্ছে আমার বেটেল গাম। শব্দ করে দিলাম, সবগুলো উত্তর কিন্তু এ হবে না। হ্যাঁ, পেস্ট কিন্তু লেগে যাবে। সবচেয়ে বড় নক্ষত্র কোনটা? উত্তর হচ্ছে আমার বেটেল গাম। বেটেল গাম হচ্ছে সঠিক উত্তর, বেটেল গাম। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। দাও, ধূমকেতুর ইংরেজি প্রতিশব্দ কি? এটা তো একবার সহজ, এটা একবার সহজ, এটা দেখলেই পারবা, এটা দেখলেই পারবা। এটা কি গ্যালাক্সি? না, গ্যালাক্সি না, গ্যালাক্সি না। বেটেল গাম হচ্ছে সঠিক উত্তর, বেটেল গাম। তাহলে দেখো, ধূমকেতুর ইংরেজি শব্দ, ধূমকেতুর ইংরেজি শব্দটা কি? ইংরেজি শব্দটা কি? হ্যাঁ, কমের সবাই বলতেছো, ঠিক আছে। কিন্তু কমের শব্দটা তোমার হচ্ছে এই যে কোমেট থেকে আসছে। কি আসছে? GOMET, কোমেট। এই কোমেট থেকে আসছে, এই শব্দটা এখান থেকে আসছে। এবার আমাকে বলতে হবে এই কোমেটটা কোন দেশের শব্দ? এটা কি গ্রিক? এটা কি ল্যাটিন শব্দ নাকি ইংরেজি শব্দ? কোনটা আমাকে বলতে হবে। এটা কি গ্রিক শব্দ? এটা কি গ্রিক শব্দ? এটা কি ল্যাটিন শব্দ? এটা কি ল্যাটিন শব্দ? ল্যাটিন না গ্রিক নাকি ইংরেজি শব্দ? বলো। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে সুন্দর মতো যে এটা হচ্ছে এই শব্দ, বোঝা যাচ্ছে সুন্দর মতো, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, বলো আমাকে। বলো কোমেট যেটা আছে, কোমেট এটা কি গ্রিক শব্দ নাকি ল্যাটিন শব্দ? কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে গ্রিক শব্দ। কোমেট শব্দের অর্থ কি? এটা হচ্ছে গ্রিক শব্দ, যার থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে, এই শব্দটার উৎপত্তি। হ্যাঁ, কোমেট, ওকে, কোমেট থেকে আসে। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আসি। দেখো, ধূমকেতুর অর্থ কি? ধূমকেতুর অর্থ কি? দাও, এই নাম্বার উত্তর দাও, সবাই, সমস্যা নেই, দাও, দিতে থাকো। হ্যাঁ, ধূমকেতুর অর্থ কি? ধূমকেতুর অর্থটা কি হবে? আমরা যা সবগুলো প্র্যাকটিস করবো প্রত্যেকটা ক্লাসের, আশা করি যখন ক্লাস হবে এরপর আমরা প্র্যাকটিস করার জন্য, যাতে পড়াটা সুন্দর মতো গেঁথে যায়। দেখবা প্রত্যেকটা জিনিসই তুমি যখন পড়ার পর যদি প্র্যাকটিস না করো তাহলে ধরা খাবা। কারণ তুমি যা পড়ছো অনুসরণ না করলে তুমি সব ভুলে যাবা। আমরা সব ভুলে যাই। তোমাকে আজকে সকালে একটা কথা বলছি, তুমি আজকে ভুলে গেছো, দেখো চেক করে দেখো ভুলে গেছো। মনে রাখার জন্য তোমাকে কি করতে? প্র্যাকটিস করতে বেশি বেশি। ধূমকেতু অর্থ তোমার হচ্ছে এটা কি? এখানে বলে দিচ্ছি, এই ক্লাসটি সেকেন্ডটা গোল্ডেন বেচের মতো হয় সুন্দর মতো। ওকে, তো ধূমকেতু অর্থ কি ভাই? ধূমকেতুর অর্থ কি? ধোঁয়ার নিশানা। হ্যাঁ, সব ভুল এ দিতেছো, দাও, সবগুলো হচ্ছে এই ধোঁয়ার নিশানা। কি ভাইয়া? ধোঁয়ার নিশানা, সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, ধূমকেতু অর্থ ধোঁয়ার নিশানা। ধূমকেতু অর্থ হচ্ছে ধোঁয়ার নিশানা। এরপর আসে দেখি, হেলির ধূমকেতু সর্বপ্রথম দেখা যায় কবে? এটা বলো দেখি। এই যে হেলির ধূমকেতু, এটা মানে সর্বপ্রথম, নট সর্বশেষ দেখা যায় কবে? এটা বলে নাই, বলছে কি সর্বপ্রথম দেখা গেছে কত সালে। হেলির ধূমকেতু যেটা হচ্ছে প্রায় কত বছর পর দেখা যায়, এটা বলবে তোমরা। কত বছর পর? হ্যাঁ, কত বছর পর এটা দেখা যায়, এবং সবগুলো বলে দিব স্পষ্ট করে, সবগুলো তোমাকে স্পষ্ট করে বলে দিব। হ্যাঁ, ওকে, ধোঁয়ার নিশানা। ঠিক আছে, হেলির ধূমকেতু সর্বপ্রথম দেখা যায় কবে? কবে দেখা গিয়েছিল? হেলির ধূমকেতু সর্বপ্রথম কবে দেখা গিয়েছে? হ্যাঁ, 1759 সালে। মনে রাখবা, 1759 সালে দেখা গিয়েছিল। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, ভাইয়া এখানে বলা হলো সর্বপ্রথম বাদ, এখানে সর্বপ্রথম বাদ বলা হলো সর্বশেষ। কি বলেছে? সর্বশেষ বলেছে। এখন বলো উত্তর কি হবে? এখানে অপশনের মধ্যে উত্তরটা দেওয়া আছে, এখন বলো উত্তরটা কি হবে? এখানে বলেছে হেলির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কবে? এটা বলো, এখন আমাকে এটা বলো। হ্যাঁ, 76 বছর পর। হ্যাঁ, 76 বছর পর দেখতে পাই আমরা, তাই না? ওকে, এখন আমাকে এটা বলো, হেলির ধূমকেতু সর্বশেষ দেখা যায় কবে? সেটা কবে? হ্যাঁ, হেলির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছে কত সালে? সেটা হচ্ছে 1986 সালে তোমার সর্বশেষ দেখা গিয়েছিল। 1986 সালে সর্বশেষ দেখা গিয়েছিল। আর হেলির ধূমকেতু তোমার হচ্ছে, হেলির ধূমকেতুটা প্রায় 76 বছর পর। কয় বছর? 76 বছর পর দেখা যায়। কত বছর পর? 76 বছর পর দেখা যায়। এখন যদি প্রশ্ন করা হয়, তাহলে 76 বছর পর যদি দেখা যায়, তার সর্বশেষ দেখা গেছে কত সালে?
1986 সালে দেখা গিয়েছিল। তাহলে 76 বছর পরে আগামীতে কত সালে হেলির ধূমকেতু আমরা দেখতে পারবো? আগামীতে কত সালে আমরা হেলির ধূমকেতু দেখতে পারবো বলো? কত সালে আমরা হেলির ধূমকেতু আবার পুনরায় দেখতে পারবো? সর্বশেষ দেখা গিয়েছে 1986 সালে। কত বছর পরে আবার আমরা দেখতে পারবো? হ্যাঁ, 76 বছর পর দেখা যায়। এখন কত বছর পরে আমরা আবার দেখতে পারবো? হ্যাঁ, 2000 একজন বলছে 2062 সাল, কে বলছে 2062 সালে দেখতে পারবো আমরা 2062 সালে। এই তো গুড, বাপরে বাপ। তো 2062 সাল যদি আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রাখে আর কি, আল্লাহ তাআলা যদি তোমাদের হায়াত দিয়ে রাখে তাহলে দেখতে পারবো আর কি। হ্যাঁ, যদি তখন তোমরা কি হবা, যদি বেঁচে থাকো তখন এক একজনে বুড়ো হবা। হ্যাঁ, তোমার নাতি হবে, নাতনি হবে, এরা তোমাদের কোলে কোলে বসবে, ওইরকম অবস্থা হবে। তাহলে 2062 সাল, হ্যাঁ 2062 সাল যদি বেঁচে থাকো, আল্লাহ তাআলা যদি তোমাকে হায়াত দিয়ে রাখে তাহলে হয়তো দেখতে পারবা। 2062 সালে আমরা আবার পুনরায় দেখতে পারবো। ওকে, পরে আসি। সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ কোনটা? সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ কোনটা? হ্যাঁ, দ্রুততম গ্রহ কোনটা? সৌরজগতের ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। হ্যাঁ, সবচেয়ে ছোট যেই গ্রহটা, ছোট গ্রহটা, এবং দ্রুততম মানে কি? দ্রুততম মানে হচ্ছে যে গ্রহটা সবার কাছে, সে কিন্তু সবার আগে রাউন্ড দিতে পারবে। এখন মনে করো চক্কর দিচ্ছে কেউ, হ্যাঁ চক্কর দিচ্ছে, যেমন দেখবে না তোমার হচ্ছে রানার্স যারা থাকে, যারা দৌড়ায়, গোলচত্বরের মধ্যে দৌড়ায়, যে সামনে থাকে সে আগে দৌড়াইতে পারে, কারণ সে তার সামনে দূরত্ব কম থাকে, আগে দৌড়াইতে পারে। এখন মনে করো এখানে এটা হচ্ছে বুধ গ্রহ। এখন এর দূরত্ব বেশি না এর দূরত্ব বেশি? শুধু থেকে দূরত্ব কার বেশি? এর বেশি, কারণ দূরে আছে। আর যে কাছে ছাড়া কি সে দৌড়াইতে পারবে, সে দ্রুত কি করে প্রদক্ষিণ করতে পারবে। তার মানে কি, যে কাছে থাকবে সে কি করতে পারবে? দ্রুত দৌড়াইতে পারবে। তার সঠিক উত্তর সেই হিসাবে আমার হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহ কোনো কি নাই? উপগ্রহ নাই। উপগ্রহ কি? উপগ্রহ। বুধ গ্রহের কোনো উপগ্রহ নাই। ঠিক আছে, বুধ গ্রহের কোনো উপগ্রহ নাই। ঠিক আছে, ওকে। তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? ক্ষুদ্রতম গ্রহ কোনটা? একই উত্তর হচ্ছে, সেটা হচ্ছে বুধ গ্রহ। সেটা উত্তর হচ্ছে আমার কি? আমার বুধ গ্রহ। ওকে, এর পরবর্তী উত্তর আসি ভাই। আমি দেখো এই পরবর্তী উত্তরটা আসি। পরবর্তী উত্তরটা কি আমার? দেখো পরবর্তী হচ্ছে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নাই? আমি কিন্তু একটা উত্তর বলে দিচ্ছি অলরেডি। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নাই? দেখছিলাম আমরা দেখেছিলাম মঙ্গল গ্রহের, আমরা দেখেছিলাম মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে। মঙ্গল যে গ্রহটা আছে, এই মঙ্গল গ্রহের কয়টা আছে? দুইটা উপগ্রহ আছে, একটা ডিমোস একটা ফেবস। আমি যদি ভুল না করে থাকি, হয় তুমি দেখবা মঙ্গল গ্রহের মধ্যে দুইটা উপগ্রহ পাবা, একটা ডিমোস একটা ফেবস। পৃথিবী নামের যে গ্রহটা আছে, এই গ্রহের মধ্যে তুমি একটা উপগ্রহ পাবা, সেটা হচ্ছে চাঁদ। সেটা হচ্ছে কি? এই চাঁদ। এই চাঁদ পেলাম। হ্যাঁ, তাহলে বুধ ও শুক্র গ্রহ, এই বুধ ও শুক্র গ্রহের মধ্যে কি নাই? তোমার হচ্ছে কি নাই? তোমার হচ্ছে কোনো উপগ্রহ নাই। উপগ্রহ নাই। এই যে উপগ্রহের দুইটার মধ্যে নাই, তার সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। এই নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? উত্তর হচ্ছে আমার এই নাম্বার। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, বুধ আর শুক্রের মধ্যে কোনো উপগ্রহ নাই। এরপর আসি, কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? হ্যাঁ, কোন গ্রহকে উষ্ণতম? উষ্ণ মানে কি? উষ্ণ মানে উত্তপ্ত মানে গরম এরকম একটা ভাব। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ডিমোস আর হ্যাঁ ফেবস। ওকে, কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়? মানে গরম। উষ্ণতম গ্রহ বলা হয় কাকে? বলো, এটা বলো। কোন গ্রহকে উষ্ণতম গ্রহ? উষ্ণ মানে হচ্ছে গরম, মানে যে সূর্যের কাছাকাছি থাকবে তাকে তো উষ্ণতম গ্রহ বলা হবে। হ্যাঁ, এখানে উত্তর কোনটা? হ্যাঁ, শুক্রকে বলা হয় উষ্ণতম গ্রহ। তাহলে এখানে উত্তর হচ্ছে কি? এই নাম্বারটা। তা শুক্র গ্রহকে কি বলা হয়? শুক্র গ্রহকে কি বলা হয়? উষ্ণতম গ্রহ বলা হয়। ঠিক আছে, তা সঠিক উত্তর হচ্ছে আমার শুক্র গ্রহ। ঠিক আছে, জাস্ট বলবা খালি। এরপর আসে, দেখো জাস্ট প্র্যাকটিস করার জন্য বলতেছি আর কি। শুক্র গ্রহ ভোরবেলা ও সন্ধ্যাবেলায় কি নামে পরিচিত? একবার আমরা পৃথিবী থেকে দেখা যায় মাঝে মধ্যে, ভোরবেলা যখন হয়, আবার কি তোমার হচ্ছে সন্ধ্যাবেলা যখন হয়, তখন আমরা তাকেই শুক্র গ্রহকে বিভিন্ন নামে ডাকি আর কি। ভোরবেলা কি ডাকি? ভোরবেলা কি ভোর তারা? সন্ধ্যাবেলা কি সন্ধ্যা তারা না চাঁদ তারা? কোনটা?
ওকে, এটা বলো শুকতারা সন্ধ্যা তারা, শুকতারা আর সন্ধ্যা তারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই শুক্র গ্রহকে পৃথিবী থেকে যখন দেখা যায়, যখন ভোরবেলা দেখি তখন আমরা কি বলি? শুকতারা বলি। আর যখন সন্ধ্যাবেলা দেখা যায় তখন আমরা কি বলি? সন্ধ্যা তারা বলি। যখন ভোরবেলা দেখা যায় তখন আমরা কি বলি? তখন আমরা বলি শুকতারা। আর যখন সন্ধ্যাবেলা দেখা যায় তখন আমরা বলি সন্ধ্যা তারা। ঠিক আছে, সন্ধ্যা তারা বলে থাকি আর কি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি, পৃথিবীর একমাত্র উপগ্রহ, এটা তো পারবা, এটা তো একবার সহজ রে। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? সেটা হচ্ছে আমার চাঁদ। সেটা কি? এটা পারার কথা, চাঁদ। এই চাঁদ পৃথিবীকে আবর্তন করতে সময় লাগে মাত্র 28 দিন। কত দিন? 28 দিন সময় লাগে, মাত্র 28 দিন। 28 দিন সময় লাগে চাঁদ পৃথিবীকে আবর্তন করতে, মানে ঘুরতে, পৃথিবীকে পুরো ঘুরে আসতে সময় লাগে মাত্র 28 দিন। মাত্র কয় দিন? মাত্র 28 দিন। মাত্র 28 দিন লাগে সময়। ঠিক আছে, তার সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি। এরপর একটু দেখি কি আছে। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে কত দিনে? এটা একবার সহজ না? পৃথিবী সূর্য চারদিকে আবর্তন করে মানে এই যে জিনিসটা একটু দেখাই, এই জিনিসটা দেখাই। দেখো, খেয়াল করো, পৃথিবী সূর্য চারদিকে আবর্তন করে, তাই না? আবর্তন যে করে, এই যে আবর্তন করতে সূর্য চারদিকে সময় লাগে কতদিন, কতক্ষণ সময় লাগে, এটা আমরা দেখবো একটু। এই যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরবে, সূর্য পৃথিবী চারদিকে ঘুরবে, কিভাবে ঘুরবে, কেন ঘুরবে? দেখো, একেবারে সিম্পল সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখবো। এই যে পৃথিবী, এই যে আমার পৃথিবী, এই যে আস্তে আস্তে পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘুরে ঘুরে আসবে। সূর্য চারদিকে কি করবে? ঘুরে ঘুরে আসবে। এই যে ঘুরে ঘুরে আসতে তার সময় লাগবে, তার সময় লাগে, হ্যাঁ সময় লাগে হচ্ছে, বলো, এটা চাঁদ, পৃথিবীর একটা উপগ্রহ, সেটা হচ্ছে কে? চাঁদালে করতে, দেখছো? মাত্র 28 দিন সময়ের মধ্যে, 28 দিন সময়ের মধ্যে পৃথিবীকে একবার আবর্তন করে ফেলে। 28 দিন সময়ের মধ্যে পৃথিবীকে একবার আবর্তন করে ফেলে, বুঝছো? ওকে, দেখো, খেয়াল করো, এখান থেকে চাঁদ 12 বার প্রদক্ষিণ করবে, 12 বার, একবার, দুইবার, তিনবার, হ্যাঁ 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, একবার, 9 বার, 10, 11, এই যে 12, এখান থেকে ছিলাম আমি 12 বার, দেখছো? 12 বার মানে 12 মাস, দেখছো? 12 বার প্রদক্ষিণ করে, মানে এই সূর্য পুরোটা ঘুরে ঘুরে আসতে, মানে 12 মাসে 1 বছর হয়, 1 বছর পুরোটা ঘুরে আসতে সময় লাগে। সিম্পল হিসাব, দেখবে এখান থেকে 12 বারে ঘুরবে আর কি। তাহলে 365 দিন 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, 365 দিন 48 মিনিট, তোমার হচ্ছে কি 365 দিন, হ্যাঁ 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। এটা আমরা পাইছি আমরা, হ্যাঁ। আর্থ হচ্ছে আমরা জাস্ট পৃথিবীতে দেখতেছি আর কি আমরা, হ্যাঁ। পৃথিবী দেখতে পারবো, পরে শুক্র গ্রহকে দেখতে পারবো। এই যে শুক্র গ্রহ হচ্ছে এটা, যে শুক্র গ্রহ দেখছো, কারণ উপগ্রহ না এটার। আবার পাশাপাশি মানে কি দেখতে পারবো? বুধ গ্রহকে দেখতে পারবো, যে এটা হচ্ছে আমার বুধ গ্রহ, যে পৃথিবীর একবার কাছাকাছি সময় বুধ গ্রহের মধ্যে আছে। আর আমি বুধ গ্রহ দেখবো না, আমি একটু মঙ্গল গ্রহ দেখবো। এই যে মঙ্গল গ্রহ হচ্ছে মার্স, এই যে মঙ্গল গ্রহ দেখো, এটা হচ্ছে মঙ্গল গ্রহ, এটা দেখতে লালচে, বা আকাশটা হচ্ছে গোলাপি, সব দেখা যাবে এখানে, সব দেখা যাবে, এই গোলাপি দেখা যাবে। পরে দেখি শনি গ্রহ, দেখি শনি, হ্যাঁ শনি গ্রহ হচ্ছে ওইটা আমার, এটা শনি গ্রহ, অনেকগুলো উপগ্রহ আছে। এর আগে একটু দেখি জুপিটার মানে বৃহস্পতি গ্রহ, এই যে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ এবং স্লো ঘুরতেছে কিন্তু এই জুপিটার বা বৃহস্পতি গ্রহটা পৃথিবীতে এই বৃহস্পতিতে তোমার হচ্ছে 2 বার সূর্য ডোবে, সূর্য অস্ত যায়। চিন্তা করে, এখন 2 বার সূর্য ডোবে, 2 বার অস্ত যায়। ওকে, তাহলে এইগুলো দেখছি আমি, হ্যাঁ এইগুলো আমার দেখা শেষ, এগুলো আমরা দেখছি। এখন আসি এইটাতে, তাহলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে আমার, 47 মিনিট সময় আমার লাগে। ওকে, এরপর আসি, লাল গ্রহের নামে পরিচিত কোন গ্রহটা? লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহটা? লাল গ্রহ নামে পরিচিত আমার গ্রহ কোনটা? এটা কি মঙ্গল, বুধ, শনি নাকি বৃহস্পতি? মঙ্গল, শনি নামে নাকি কোন গ্রহটা পরিচিত বলো? মঙ্গল গ্রহটি কোনটি? মানে মঙ্গল, সরি, লাল গ্রহ নামে পরিচিত এটা কি মঙ্গল গ্রহ? হ্যাঁ, উত্তর হচ্ছে আমার কি গ্রহ? আমার হচ্ছে এই মঙ্গল গ্রহ। কি গ্রহ হবে? আমার মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত, লাল গ্রহ নামে আমার এটা পরিচিত। ঠিক আছে, ওকে, এটা শেষ। এরপর আসি, দেখো মঙ্গল গ্রহ পৃষ্ঠে ও আকাশে রংটা আসলে কিরকম? একেবারে ইজি, একেবারে সহজ, একটু আগে বলেছি। কোন গ্রহের, অর্থাৎ মঙ্গল গ্রহের পৃষ্ঠ, হ্যাঁ পৃষ্ঠটা এবং আকাশের নিচেরটা আর উপরেরটা, মানে আকাশটা রংটা কিরকম? আকাশের রংটা কিরকম? যারা পেট বেঁচে ক্লাস করছে হয়তো ভালো মতো বুঝতে পারতেছে বা বলে ফেলতে পারবা। মঙ্গল গ্রহের পৃষ্ঠ আকাশের রং কি বলো তো? এটা কি লাল, গোলাপি, নীল, সাদা, সবুজ, ধূসর নাকি কালো ও সাদা? এটা উত্তর কি হবে? হ্যাঁ সবাই বলতেছ এ নাম্বার। 19 উত্তর কি? 19 উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, যেটা উত্তর হচ্ছে লাল ও গোলাপি। আর পৃষ্ঠের রং হচ্ছে লাল, মানে পৃষ্ঠের রং হচ্ছে লাল, আর আকাশের রংটা হচ্ছে গোলাপি। আকাশের রংটা কি? যেটা রংটা হচ্ছে গোলাপি কালারের আর কি, হ্যাঁ। ওকে, পরবর্তী দেখি কি বলছি। মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটা কি কি?
মঙ্গল গ্রহে 2টা উপগ্রহ আছে, যে 2টা উপগ্রহের নাম কি? যে 2টা উপগ্রহের নাম কি? হ্যাঁ, মঙ্গল গ্রহে 2টা, বাপরে বাপ, রেড আর পিঙ্ক। একজন বলছে, ইংলিশে বলছে আর কি, পিঙ্ক কালার একটা আর একটা হচ্ছে রেড কালার একটা, বুঝছো? মানে সে বাংলায় বলে নাই, সে বাংলা বলতে অভ্যস্ত না। হ্যাঁ, সে বলছে কি পিঙ্ক, আবার বলেছে কি, সে বলছে রেড। ওকে, হ্যাঁ আমাকে বলো, এটা বলো, উত্তর বলো, এটা উত্তর বলো। মঙ্গল গ্রহে 2টা উপগ্রহ আছে, যেটা একটু নাম বলে দিছি, সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে ফেবোস, ডেমোস আর হচ্ছে কি ফেবোস। এই 2টা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে এই 2টা, ঠিক আছে? এই 2টা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। ওকে, এরপরে দেখো বৃহস্পতি গ্রহকে কি বলা হয়? বৃহস্পতি গ্রহকে কি বলা হয়? বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহরাজ। কি গ্রহ বলা হয়? গ্রহরাজ বলা হয়। কারণ কি, অনেক বড় গ্রহ, সেজন্য রাজা, মানে গ্রহদের রাজা হচ্ছে কি এই বৃহস্পতি গ্রহ। যে গ্রহটার মধ্যে 2বার সূর্য ডোবে, 2বার সূর্য উদয় হয়, মানে 2বার সূর্য অস্ত যায়, 2বার সূর্য উদয় হয়। হ্যাঁ, বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্রহরাজা। কি রাজা বলা হয়? গ্রহরাজা বলা হয় বৃহস্পতি গ্রহকে। বৃহস্পতি গ্রহকে গ্রহরাজা বলা হয়। এই গ্রহটা কেন গ্রহরাজা বলা হয়? কারণ দেখতে অনেক বড় এবং ঘোরে স্লোলি, এবং এই জন্য এই গ্রহতে তোমার 2বার সূর্য ডুবে, 2বার সূর্য অস্ত যায়, 2বার সূর্য অস্ত যায়। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো এ হইতেছে না, সবগুলো এ হইতে উত্তর আর কি বলবো না, দেখাচ্ছি। পৃথিবী আহ্নিক গতি বলতে বোঝায়, বলো সমস্যা, মাঝখানে শেষ দিয়ে টুইস্ট আছে। হ্যাঁ, টুইস্ট আবি বাকি হে। ওকে, দেখো খেয়াল করো, তাহলে পৃথিবীর আহ্নিক গতি বলতে কি বোঝায় বা কি বোঝানো হয়? আহ্নিক গতি জিনিসটা আসলে কি? যখন পৃথিবী নিজে নিজে ঘোরে, যে নিজে নিজে সিস্টেম শিখেছিলাম না, যখন এভাবে নিজে নিজে ঘোরে, তখন সেটাকে আমরা কি বলি? আহ্নিক গতি বলি। এখন দেখো, পৃথিবী যখন নিজের অক্ষের আবর্তন করে, পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করে, পৃথিবী চন্দ্রের প্রদক্ষিণ করে, নাকি সূর্যের অক্ষে পরিবর্তন যখন হয় তখন আহ্নিক গতি হয়। এখন এই বলো, হ্যাঁ, এখন উত্তরটা বলো। পৃথিবীর আহ্নিক গতি বলতে বোঝায় কি? বোঝায় পৃথিবীর আহ্নিক গতি তোমার হচ্ছে বলতে কি বোঝায় ভাইয়া? এটা হচ্ছে কি, পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তন, নিজের অক্ষের উপর যখন আবর্তন হয়। হ্যাঁ, উত্তর এ হচ্ছে। এটা দেখে তোমার ই হওয়া দরকার নাই, তুমি জাস্ট দেখো তুমি পারো কিনা, জানো কিনা, তুমি জানতা কিনা, জাস্ট দেখো। হ্যাঁ, দেখো, হ্যাঁ, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, পৃথিবী নিজের অক্ষে আবর্তন করে। তার মানে দেখো, সবগুলো উত্তর এ আসছে। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দেখবো উত্তর আর টুইস্ট আছে কিনা। এই যে এই নাম্বারটা, পৃথিবী নিজের অক্ষে যখন আবর্তন করে, যখন ঘুরে, তখন সেটা আমরা কি বলি? তখন সেটা হচ্ছে আমরা আহ্নিক গতি বলি। আহ্নিক গতির কারণে কি হয় এখানে দেখবো। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি ঘটে? হ্যাঁ, আহ্নিক গতি দিবারাত্রি ঘটে, ঋতু পরিবর্তন হয়, সূর্য নির্দিষ্ট স্থানে থাকে, সূর্য নিজে আবর্তিত হয়। এই আহ্নিক গতির কারণে কি হবে? ওকে, আমাকে বলো। হ্যাঁ, নিজের মতো করে যখন ঘুরবে তখন সেটা হচ্ছে কি? আহ্নিক গতি হবে। এখন এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে কি হবে? দিন রাত্রি পরিবর্তন হবে। ওই যে সূর্য এদিকে আলো দিবে, এদিক দিন হবে, পিছনে অন্ধকার হবে, আবার যখন পিছনে চলে আসবো তখন এটা আলোকিত, এটা অন্ধকার হয়ে যাবে। তাহলে আহ্নিক গতির কারণে কি হচ্ছে? আমরা দিবারাত্রি অর্থাৎ দিন রাত সংগঠিত হচ্ছে, ঠিক আছে? ওকে, এটার কারণে তোমার হচ্ছে ওকে দিন রাত্রি ঘটে। এরপর আসি, জাস্ট পৃথিবীর আহ্নিক গতিতে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এই যে পৃথিবী যে ঘোরে, কোন দিক থেকে কোন দিক ঘোরে বলো? এখন দেখি বলো, এখন বলো, পৃথিবী যে ঘোরে কোন দিক থেকে কোন দিক ঘোরে? পৃথিবী যে ঘোরে কোন দিক থেকে কোন দিক ঘোরে? ওকে, এটা বলো। ওকে, তাহলে কি বলছে? পৃথিবীর আহ্নিক গতিতে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী এক দিক থেকে আরেক দিকে যায়, সেই দিকটা কোনটা? সেই দিকটা হচ্ছে কি আমার এই নাম্বারটা, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়, মানে এটা পশ্চিম দিক, এদিক থেকে পৃথিবীটা এদিকে যায়। হ্যাঁ, এদিক থেকে পৃথিবীটা কোন দিকে এদিকে যায়? হ্যাঁ, এদিকে যায়, মানে এদিক থেকে এদিকে যায়। সেজন্য আমরা সূর্য আলো পাই, পরে কি ভারতে পাই, আমরা আগের দিকে আগে পড়ি। হ্যাঁ, এর দেখাইছিলাম, তোমাদের শোনাইছিলাম। এরপরে দেখি, আহ্নিক গতির কারণে দিনে কয়বার জোয়ার ভাটা ঘটে? বলো, দিনে কয়বার জোয়ার ভাটা করে? এটা বলো, দিনে কয়বার জোয়ার ভাটা হয়? দিনে কয়বার জোয়ার ভাটা হয় আহ্নিক গতির ফলে পৃথিবীতে? এটা কিন্তু এর উত্তর হবে না, এটা 100% শিওর।
100% এটা এই উত্তর হবে না। এখন বলো, এটা বলে দিচ্ছি এটা কিন্তু এই উত্তর হবে না, এই উত্তর হবে না। এখানে এই দ্বারা দিবা তাহলে আগেই করস, আগেই ভুল। হ্যাঁ, পৃথিবী আনি গতির কারণে দিনে কয়বার জোয়ার ভাটা হয়? দিনে কয়বার জোয়ার ভাটা হয়? হ্যাঁ, এটা বলো। এই যে আহ্নিক গতির কারণে দিনে কয়বার জোয়ার ভাটা হয়, এটা কিন্তু এই উত্তর হবে না। আবার এই উত্তর বলতে, এটা এই উত্তর হবে না। খেয়াল করো, আমি তোমাদের শিখাইছিলাম না, দেখাইছিলাম না, দুইবার কি হবে? জোয়ার হবে। দুইবার জোয়ার হবে, দুইবার ভাটা হবে। তাহলে মোট কবার হইলো? তাহলে কবার হলো? 4 বার। তাহলে একবার, দুইবার জোয়ার, দুইবার ভাটা, দুইবার জোয়ার, দুইবার ভাটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইখানে কি? এইখানে হচ্ছে ডি নাম্বারটা, এইখানে হচ্ছে ডি নাম্বারটা। বুঝছা? তাহলে আহ্নিক গতির কারণে দিনে কয়বার জোয়ার ভাটা হয়? দিনে দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়। দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়। হ্যাঁ, দুইবার জোয়ার, দুইবার ভাটা। দিনে দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়। ওকে, সঠিক উত্তর হচ্ছে 4 বার। হ্যাঁ, দিনে দুইবার ভাটা, দুইবার জোয়ার হয়। ওকে ওকে, তারপর দেখো, আহ্নিক গতি না থাকলে পৃথিবী কি হতো? পৃথিবীর একটা অংশ পুরা কি থাকতো? চিরকাল অন্ধকার থাকতো, আর একটা অংশ চিরকাল দিন থাকতো। যেমন আমি যদি এইভাবে থাকতাম তাহলে সবসময় এখানে আলোকিত হইতো, মানে আলো পইরা, সূর্য আলো পইরা সাথে সাথে হয়ে যেত। আর পিছনের অংশ কি হইতো? গাছ হইতো না, কারণ সূর্য আলো পড়ে না, গাছ বাঁচবে না, মানে পৃথিবী অচল হয়ে যেত আর কি। তাহলে এই অংশ উত্তর হচ্ছে এ নাম্বারটা। আর পৃথিবীতে আহ্নিক গতি না থাকলে পৃথিবীর একটা অংশ পুরো কি হয়ে যেত? অন্ধকার হয়ে যেত, আর একটা অংশ আলোকিত থাকতে পারতো। এই কারণ এটা হলে পৃথিবী মানে থাকতো না, পৃথিবী হয়তো স্থায়ী হইতো না আর কি, এরকম অবস্থা হইতো, পৃথিবী বৃক্ষলতা এগুলো হইতো না। ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি ভাই আমরা। হ্যাঁ, অর্ধেক অন্ধকার পেয়ে গেত। ওকে, পরে দেখি কি বলছে। পৃথিবীর বার্ষিক গতি বলতে বোঝায়, পৃথিবীর বার্ষিক গতি বলতে সূর্যকে প্রদক্ষিণ এক বছর একবার পরিভ্রমণ, নিজক্ষাবর্তন, মহাকাশ ঘুরে বেড়ানো, চন্দ্রের পরিভ্রমণ, কোনটা? এখানে বলছে পৃথিবী বার্ষিক গতি বলতে বোঝায়। বার্ষিক গতি মানে কি? সূর্য, এটা সূর্য, এই সূর্য চারদিকে যখন ঘুরবে এটাকে বার্ষিক গতি বলে। তাহলে কি সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, সূর্যকে প্রদক্ষিণে বছর একবার পরিভ্রমণ। বছরে একবার পরিভ্রমণ, আমি পুরোটা 1 বছর লাগে, সময় লাগে, মানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, ওই সময়টা জাস্ট ঘুরে আসে, সূর্য চারদিকে ঘুরে আসে, সূর্য চারদিকে ঘুরে আসে। ওকে, তাহলে ঠিক আছে, সঠিক উত্তর পেয়ে গেছি, সূর্য এই নাম্বারটা। এরপরে দেখি, বার্ষিক গতির কারণে ফলাফল কি? ঋতু পরিবর্তন হয়, দিবারাত্রি হয়, আলোর নিঃসরণ হয়, না গ্রহ সৃষ্টি হয়, কোনটা? বার্ষিক গতির কারণে কি হয়? বার্ষিক গতির কারণে আমার কি হচ্ছে? ঋতুর পরিবর্তন হচ্ছে না? ও যে কখন সামনে আসে কখন দূরে যায়, কখন সামনে কখন দূরে যায়। যখন সামনে আসে তখন সেটা কি গ্রীষ্মকাল, যখন দূরে চলে যায় তখন তাপ কম পায়, তার মানে হচ্ছে সেখানে কি তোমার হচ্ছে আমার শীতকাল। ওকে, তাহলে সঠিক উত্তর পাইছি ভাইয়া। হ্যাঁ, সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি। ওকে, পরে আসি, দেখো পরে খেয়াল করো, পরেরটা খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণটা কি? হ্যাঁ, বলছিলাম আমাদের পেট বেঁচে ক্লাসের সুন্দর মতো তোমার সেকেন্ডটা গোল্ডেন বেসের মধ্যে ক্লাসের মধ্যে সুন্দর মতো বলে দিয়েছিলাম যে জোয়ার ভাটার কারণটা আসলে কি কারণ হয়, কেন হচ্ছে? চন্দ্রের কারণে, সূর্যের কারণে, আকাশের ঘূর্ণন কারণে, নাকি হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে? এখানেও কিন্তু এই উত্তর। হ্যাঁ হ্যাঁ, চন্দ্র আর সূর্য যখন কি করে আকর্ষণ দেয় তখন পানিটা কি উপরে উঠে যায়, আর দুই পাশে পানিটা কি হয়ে যায়? বাটা হয়ে যায়। দুই পাশে বাটা হয়ে যায়, আর দুই পাশে কি হয়ে যায়? জোয়ার হয়ে যায়। তাহলে চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীতে কি হচ্ছে? জোয়ার হচ্ছে, আবার ভাটাও হচ্ছে। জোয়ার হচ্ছে, আবার ভাটাও হচ্ছে। জোয়ার হচ্ছে, বাটা হচ্ছে। তাহলে এটা শুরু করতে পেয়ে গেছি। পরে দেখি, পরে কি বলা হয়েছে? এক জোয়ার থেকে পরবর্তী জোয়ারের ব্যবধান কত? একটু খেয়াল করতে হবে, এখানে মাথা হারাইতে হবে, এখানে একটু মাথা হারাইতে হবে, এখানে একটু মাথা হারাইতে হবে। এক জোয়ার থেকে পরবর্তী জোয়ারের পার্থক্য কত? এখানে তোমাকে জানতে হবে। একটি জোয়ার থেকে আরেকটি ভাটার পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। কত মিনিট? 6 ঘন্টা 13 মিনিট। তো 6 ঘন্টা 13 মিনিট পর পর আমার কি হচ্ছে? জোয়ার ভাটা হচ্ছে। একটা জোয়ার থেকে আরেকটা জোয়ারের পার্থক্য পরে আসি, কিন্তু আমি একটা জোয়ার থেকে আরেকটা ভাটার পার্থক্য হচ্ছে কত? জাস্ট 6 ঘন্টা 13 মিনিট। মানে 6 ঘন্টা 13 মিনিট পরে আবার এখানে কি হবে? জোয়ার হবে। মনে করো তুমি আজকে চট্টগ্রাম কক্সবাজারে আসো, মনে করো। হ্যাঁ, ওই কক্সবাজারে দেখলা তুমি সকাল 6টায় গেলা, ওখানে সকাল 6টায় তুমি ওখানে উপস্থিত হইলা, তখন দেখলা ভাটা। তুমি
দুপুর 12টার পরে দেখবে এখানে জোয়ার হয়ে গেছে, সেখানে কি হয়ে গেছে, জোয়ার হয়ে গেছে। আবার দেখবা সন্ধ্যা 6টার মধ্যে ভাটা হয়ে গেছে, আবার দেখবা রাত 12টার মধ্যে জোয়ার হয়ে গেছে। এই 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা হচ্ছে। এখানে কি বলেছে, এই জোয়ার, একটি জোয়ার থেকে পরবর্তী জোয়ারের পার্থক্যটা কত হবে? হ্যাঁ, ওকে, তাহলে সেখানে উত্তর কি হবে ভাই? সেখানে উত্তর হবে আমার এই নাম্বারটা 12 ঘন্টা 26 মিনিট পর পর, মানে একটা জোয়ার থেকে আরেকটা জোয়ারের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। কারণ কি, একটা জোয়ারের মধ্যে একটা চলে আসবে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে উত্তর পেয়ে গেছি। একটি জোয়ার থেকে আরেকটা জোয়ারের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26, এটাই মানে সর্বশেষ কোশ্চেন। দেখি তো, হ্যাঁ আমাকে একটু বলো, এটা আমাকে বলতে হবে, এটা উত্তর কি হবে? এটা পর আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, এরপর আরেকটা, এটা পর লাস্ট কোশ্চেন আছে। এটার পরে এক জোয়ার থেকে পরবর্তী ভাটার ব্যবধান কত? একটা জোয়ার থেকে পরবর্তী ভাটার, হ্যাঁ, এক জোয়ার থেকে পরবর্তী ভাটার ব্যবধান কত? ভাটার ব্যবধান কত? এখন কি বলেছে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে এটা খেয়াল করতে হবে তোমাকে। ওকে, এক জোয়ার থেকে এটা পার্থক্য দেখছো, হ্যাঁ, ওকে, এটা দেখছি না, এক জোয়ার থেকে পরবর্তী জোয়ার দেখলাম, আর এটা দেখবো আমরা। হ্যাঁ, এখন আমাকে এটা উত্তর কি হবে ভাইয়া? এই জিনিসটার উত্তর কি হবে? এই জিনিসটার উত্তর আমি জানতে চাচ্ছি। ওকে, জোয়ার থেকে একটা জোয়ার পার্থক্য, এটা বলো উত্তর কি হবে ভাইয়া? এটার উত্তর কি হবে? এইটার উত্তরটা কি হবে বলো? সবগুলো এখানে নিয়ে আসে একবার এক স্লাইডের মধ্যে। বলো এটার উত্তর কি হবে? হ্যাঁ, একদম এটা উত্তর এ নাম্বারটা, মানে 6 ঘন্টা 4 মিনিট পর পর আমরা জোয়ার ভাটা পাচ্ছি। এরপরে যেটা আছে জোয়ার থেকে, মানে কি বলছে, জোয়ার থেকে পরবর্তী ভাটার পার্থক্য, এটাও 6 ঘন্টা 13 মিনিট পর পর। এটাও কি, এটা আমার 6 ঘন্টা 13 মিনিট পর পর। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। একেবারে সব জিনিসগুলো আমরা কি করছি, আলোচনা করতে গেছি। তৈরি করার পরে সবগুলো উত্তর এ আসছে, সবগুলো উত্তর এ আসছে। এই জন্য একটু সমস্যা হয়ে গেছে, তোমার ভালো মতো পরীক্ষা করতে পারো না। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা পরবর্তী ক্লাস আবার দেখবো সুন্দর মতো, হ্যাঁ, যাতে করে আর সমস্যা না হয়। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে একবারে মানে যা পড়াইছিলাম, হ্যাঁ, তানজিলা সরোর আয়সা বলতেছে ভাইয়া এটা কি আপনি ঠিক করছেন লাইক ট্যাগ দেওয়ার জন্য? হ্যাঁ, লাইক কেন তো ওই সময় তো ব্লগ টলগ করে, হ্যাঁ, 2 বোন ব্লগ লেখছে। হ্যাঁ, আয়সা বলতেছে, কি বলছে, আয়সা বলতেছে আপনার কথা শুনে অনেক সুন্দর লাগতেছে। ওই বলে এরকম বলে, দেখবা ওই আরো কমেন্টে গিয়ে বলবে যা ভালো লাগতেছে। হ্যাঁ, তোমরা বিরক্ত করলে হয়তো কমেন্টই করবে না এখানে। বিসমিল্লাহ আল্লাহু আকবার সবাই দেখা দিয়েছি। হ্যাঁ, 2 বোন ব্লগ, যারা 2 বোন ব্লগ আছো তুমি সুন্দর কমেন্ট করতেছো, বুঝছো? উত্তর হয় একটা, বাট তুমি বলো আরেকটা। সবাই বলতেছে এ আর তুমি বলতেছো এন্ড। হ্যাঁ, এই যে 2 বোন ব্লগ আবার কমেন্ট করেছে, আপনার উত্তর অনেক সুন্দর হয়েছে। উত্তর আমার সুন্দর হয়েছে, চিন্তা করছো? আমার উত্তর সুন্দর হয়েছে। একটু আগে বলছেন আমার কথা সুন্দর হয়েছে, এখন সে বলতেছে আপনার উত্তর সুন্দর হয়েছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে 2 বোন ব্লগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবগুলো এই হয়েছে, একটা মাত্র ডি হয়েছে। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে ভাইয়া ঠিক আছে ভাইয়া, আজকের ক্লাসটি এই পর্যন্তই সর্বশেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভাই আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরও একটা সুন্দর ক্লাসে, যেই ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস আবার প্র্যাকটিস করতে পারবো, যেখানে শুধুমাত্র এ উত্তর হবে না, সেখানে এও হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, ডিও হতে পারে। এইভাবে আমরা সবগুলো এই করার চেষ্টা করবো, সবগুলো থাকবে। আজকে ক্লাসটা আশা করি অনেক সুন্দর হয়েছে, একেবারে সব জিনিসগুলো ভেঙে ভেঙে ধরতে পারছি, এবং তোমরা অ্যান্সার আমরা আগে দিতে পারছো, কারণ তোমরা এগুলো পড়েছো, শিট পড়েছো, ক্লাস করেছো, ক্লাস নোট পড়েছো। আশা করি পরবর্তী যে 25 নম্বর একটা পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে, এই মডেল টেস্টের মধ্যে আশা করি সবাই, মানে ম্যাক্সিমাম যারা ক্লাস করছো, হ্যাঁ, নোট করছো, পিডিএফ পড়ছো আর বই ঘাটাঘাটি করছো, অবশ্যই 25-এর 25 পাবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।